প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যেটা দেখব সমানতার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হলো আলোক সমানতা। আমরা এর আগের সমানতার ক্লাসিফিকেশনে দেখেছি যে সমানতা মেইনলি দুই প্রকার, একটা হলো গাঠনিক সমানতা আর একটা হলো স্টেরিও সমানতা। আর স্টেরিও সমানতা দুটা গ্রুপ আছে, একটা হলো সিস ট্রান্স বা জ্যামিতিক সমানতা আর একটা হলো আলোক সমানতা। তো এর আগের ভিডিওতে আমরা জ্যামিতিক বা সিস ট্রান্স সমানতা নিয়ে কথা বলেছি। আজকে আমরা টোটালি আলোক সমানতা নিয়ে কথা বলবো। তার আগে একটা বিষয় বলি, তোমরা যারা সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী আছো তারা অনেকে আমাকে নক করেছো যে এগুলো আসলে তোমাদের যে কনসেপ্ট বুকটা দেওয়া আছে সেটার কোন জায়গায় জিনিসগুলো আছে। তোমরা কনসেপ্ট বুকের মধ্যে দেখবা সমানতা একটা টপিকস আছে, নতুন এডিশন যে বইটা সেটার 171 নাম্বার পেজ। আর আরেকটা বিষয় তোমরা খেয়াল করবা, সেইটা হলো আমরা যে ক্লাসগুলো করছি, যে টপিকসগুলো তোমরা পড়ছো, এই টপিকসগুলো পড়ার পর তোমাদের কনসেপ্ট বুকে কিন্তু বিগত বছরের ফাইনাল পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, এছাড়া চর্চা করার মতো অনেক এমসিকিউ আছে, সেগুলো একটু দেখার চেষ্টা করবা। তাহলে তোমাদের আত্মবিশ্বাসটা বাড়বে যে তোমরা ক্লাসগুলো ঠিক মতো বুঝতে পারছো কিনা। ওকে, তো আমরা শুরু করছি আজকে আলোক সমানতা। তো আলোক সমানতা জিনিসটা তো আমরা একটু পরে যাই। তো সেইটা পড়তে গেলে আমাদের বেশ কিছু ছোট ছোট ধারণা দরকার হয়। তার মধ্যে ইম্পর্ট্যান্ট একটা ধারণা হচ্ছে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বনের কনসেপ্ট আমাদের খুবই দরকার। আমরা এইটা সম্পর্কে এখন জানবো। কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলতে আমরা আসলে কি বুঝি। আমরা সবাই জানি যে কার্বনের যোজনী হচ্ছে সাধারণত 4। এই যে কার্বনের যোজনী 4, কার্বনের 4টা যোজনীতেই যদি 4টা ভিন্ন ভিন্ন মূলক বা পরমাণু যুক্ত থাকে তাহলে সেই কার্বনটাকে বলি আমরা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। আমি আবারও বলছি যে কার্বনের চতুর্যোজী কার্বনের 4টা যোজনীতে যদি 4টাই ভিন্ন পরমাণু বা মূলক থাকে তাহলে সেই কার্বনটা হবে কাইরাল কার্বন। আমরা একটু উদাহরণ দেখি এই যৌগটার। খেয়াল করো, আমাদের এই যৌগে উপরের এই যৌগটাতে মোট 5টা কার্বন আছে, 1 2 3 4 5টা কার্বন আছে। তো খেয়াল করে দেখো, প্রথম কার্বন যেটা, এটা কি কাইরাল? এই কার্বনটা কাইরাল হবে না। কেন হবে না? খেয়াল করো, কার্বনের এই দিকে একটা বড় মূলক, বাট বাকি 3টা যোজনীতে 3টাতেই কিন্তু হাইড্রোজেন আছে, মানে একই পরমাণু যুক্ত আছে। অতএব এই কার্বনটা কিন্তু কাইরাল কার্বন হবে না। এইবার আমরা একটু দেখি এই কার্বনটা কি কাইরাল? অবশ্যই এই কার্বনটা কাইরাল। কেন? খেয়াল করো, এই যে 1 2 3 4 4টা যোজনী, একটাতে আবার ওএইচ, একটাতে এইচ, একটাতে মিথাইল, আর বাকি একটা বিশাল গ্রুপ বাকি যোজনীতে। তার মানে আমার এই কার্বনটা হলো কাইরাল কার্বন। আর কাইরাল কার্বনকে আমরা সাধারণত স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এই কার্বনটা কি কাইরাল? অবশ্যই এই কার্বনটাও কাইরাল। একটা সিএল, একটা এইচ, একটা এই মূলক, একটা এই মূলক। অনেক স্টুডেন্টদের একটা ভ্রান্ত ধারণা হয় এখানে যে এই কার্বনটা কাইরাল কেমনে হলো? সিএল, এইচ, ইটস ওকে, এই দুটা ভিন্ন, বাট এই দুটা তো একই। এই দুটা কিন্তু একই না, কারণ এই কার্বনের সাথে যা যা যুক্ত এই কার্বনের কাছে কিন্তু সেগুলো যুক্ত না। এর সাথে একটা ওএইচ, একটা এইচ, একটা CH3, আর এর সঙ্গে একটা CH3 আর 2টা হাইড্রোজেন। তার মানে এই কার্বন আর এই কার্বনকে এক হলো? অবশ্যই 2টা কার্বন ভিন্ন। তার মানে এটাও হবে আমার কাইরাল কার্বন। আচ্ছা, এই কার্বনটা কি কাইরাল হবে? এই কার্বনটা অবশ্যই কাইরাল হবে না। কেন কাইরাল হবে না? কারণ এখানে একটাতে CH3, একটা, বাট এই দুইটা কিন্তু একই। সুতরাং এই কার্বনটা কিন্তু আমার কাইরাল কার্বন না। আর এটা তো অবশ্যই না, আমরা একটু আগেই দেখলাম দুটো একই জিনিস। আমরা ক্লিয়ার এখন? কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন ব্যাপারটা কি ক্লিয়ার? তো আমরা আর একটা উদাহরণ একটু দেখতে পারি এখানে। এই যে এখানে দেখি আমরা, এই কার্বনটা কি কাইরাল? এই কার্বনটা কাইরাল হবে না। কেন কাইরাল হবে না? কারণ একযোজী, বাট এখানে 2টা যোজনীতেই একটা অক্সিজেন ডাবল বন্ড যুক্ত আছে। অতএব এই কার্বনটা আমার কাইরাল হবে না। আচ্ছা, আমার এই কার্বনটা কি কাইরাল? এই কার্বনটা কি কাইরাল? অবশ্যই কার্বনটা কাইরাল, কারণ এখানে একটা এইচ, একটা ওএইচ, একটা মিথাইল, একটা কার্বক্সিলিক মূলক। তার মানে এইটা আমার কাইরাল কার্বন। আচ্ছা, এই কার্বনটা কি কাইরাল? এই কার্বনটাও কাইরাল না, কারণ এখানে 3টায় হাইড্রোজেন আছে। তাহলে বিষয়টা এখন আমার ক্লিয়ার। কাইরাল কার্বন জিনিসটা আসলে কি বুঝলাম আমরা? যে একটা যৌগের মধ্যে যে কার্বনগুলো থাকবে সেই কার্বনগুলো তোমার দেখবা যে কোন কোন কার্বনের 4টা যোজনীর 4টাতেই ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকবে। একই পরমাণু বা মূলক থাকলে সেটা কাইরাল কার্বন হবে না। সবাই ক্লিয়ার? এটা কিন্তু আমাদের এমসিকিউ এ খুব বেশি দেয় যে নিচের কোন যৌগটিতে কাইরাল কার্বন বিদ্যমান। তোমরা দেখবা অপশনের যে যৌগের কার্বনের 4টা যোজনীতেই 4টা ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকবে তাহলে সেই কার্বনটাই হবে কাইরাল কার্বন। তো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের আলোক সমানতা পড়তে গেলে লাগবে।
আর একটা বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো এক সমতলীয় আলো। এই এক সমতলীয় আলো বলতে আমরা আসলে কি বুঝি? আচ্ছা, আমরা যে সূর্যের আলোটা দেখতে পাই, এই সূর্যের আলোর মধ্যে সাধারণত কয় ধরনের তরঙ্গ দৈর্ঘ্য আছে? 7টা তরঙ্গ দৈর্ঘ্য আছে। কিন্তু এই 7টা তরঙ্গ দৈর্ঘ্যের আলো মিলেই কিন্তু সূর্যের সাদা আলো তৈরি হয়। আমাদের এক সমতলীয় আলো সম্পর্কে বুঝতে গেলে আমাদের একবর্ণীয় আলো সম্পর্কে জানতে হবে। একবর্ণীয় আলো বলতে আমরা আসলে কি বুঝি? আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা একবর্ণীয় আলো বলতে অনেকে লাল, নীল বা বেগুনি, এই এক একটা বর্ণকে আমরা আসলে একবর্ণীয় আলো বলি। অ্যাকচুয়ালি ফিজিক্সে পড়তে গেলে তোমরা এই জিনিসটা দেখবা যে একবর্ণীয় আলো পড়তে গেলে কিন্তু আসলে ওই লাল, নীল, বেগুনি এগুলো না, কারণ এগুলোর মধ্যে কিন্তু আবার অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য আছে। জাস্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য যাদের, তাদেরকে আমরা কিন্তু সাধারণত একবর্ণীয় আলো বলে থাকি। কি মনে থাকবে? যে একটা মাত্র তরঙ্গ দৈর্ঘ্য। কারণ যে কোনো একটা বর্ণের আলোর তো রেঞ্জ থাকে, এত থেকে এত ন্যানোমিটার পর্যন্ত এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তো সেখানে তো অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য থাকে। একটা মাত্র তরঙ্গ দৈর্ঘ্য, একটা মাত্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মিকেই বলি আমরা একবর্ণীয় আলো। ব্যাপারটা কিরকম একটু দেখি, আমরা একটু খেয়াল করো। আমাদের এইটা একবর্ণীয় আলোর একটা উৎস, এখান থেকে আমরা পাই। আমরা ল্যাবরেটরিতে কোনো যৌগের আলোক সমানতা নির্ণয় করতে গেলে যে যন্ত্রটা ব্যবহার করে থাকি সেইটা হলো পোলারিমিটার। এটা মাথায় রাখবা তোমরা, যে যৌগের আলোক সক্রিয়তা নির্ণয় করা হয় পোলারিমিটারের সাহায্যে। তো সেখানে একবর্ণীয় আলোর উৎস হিসাবে আমরা সাধারণত ব্যবহার করি সোডিয়াম ল্যাম্প। এই সোডিয়াম ল্যাম্প থেকে একবর্ণীয় যে আলোটা নির্গত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য হয় 589.3 ন্যানোমিটার। তো এটাই সাধারণত ল্যাবে ব্যবহার করা হয়। তো এখান থেকে যে আলোটা নির্গত হয়, তোমরা যে কোনো একটা আলো তার লম্ব বরাবর একটা প্রচ্ছদ কল্পনা করে দেখবা যে সেখানে কিন্তু আলোগুলো এই বিভিন্ন তলে, এরকম বিভিন্ন তলে কিন্তু তারা আপতিত হয়। সেটা এখানে চিত্রের সাথে দেখানো হচ্ছে যে একবর্ণীয় হোক আর 7 বর্ণীয় হোক না কেন, আলো ক্যারেক্টার এরকম যে তারা যখন কোনো তলে আপতিত হয় বিক্ষিপ্তভাবে বিভিন্ন তলে আপতিত হয়। এই আলো দ্বারা আমরা কিন্তু আসলে মেজারমেন্ট করতে পারবো না যে কোনো যৌগ আলোক সক্রিয় কিনা। কেন পারবো না সেটা আমরা একটু পরে আসবো। তো এই আলোটাকে ফিল্টার করতে হবে। ফিল্টার করতে হবে কিভাবে? যে এখান থেকে যে আলোটা নির্গত হবে সেটা এই যে বিভিন্ন তলে আপতিত ছিল সেইটা না হয়ে যেন একটা মাত্র তলে আপতিত হয়। তো এর একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমরা যে সানগ্লাস ব্যবহার করি। তোমরা খেয়াল করবা যে প্রখর রোদের মধ্যে সানগ্লাস ব্যবহার করলে আমাদের চোখে কিন্তু আলোর তীব্রতা কম মনে হয়, কারণ এখানে সানগ্লাস কিন্তু কিছুটা আংশিক মানে পোলারাইজার হিসাবে কাজ করে। অর্থাৎ সূর্য থেকে যে আলোক রশ্মিগুলো আসে তার অনেক তরঙ্গ দৈর্ঘ্যই আমাদের সানগ্লাসটা শোষণ করে নিয়ে নেয়। এই কারণে আমাদের চোখে আর সেরকম তীব্রতা অনুভব হয় না। ঠিক ওরকমই একটা ফিল্টার আমরা ব্যবহার করি, এটার নাম হচ্ছে নিকল প্রিজম। নিকল, নট নিকেল, এটা কিন্তু নিকল প্রিজম। আবিষ্কারকের নাম অনুসারে এটা করা হয়েছে। এটা মেনলি তৈরি করা হয় ক্যালসাইট, এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যালসাইট, ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি করা হয়। এখানে 2টা প্রিজম প্যারালাল রাখা হয়। এই প্রিজমের একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো যে এই যে আমরা বিক্ষিপ্ত বিভিন্ন তলে আপতিত আলোক রশ্মিগুলোকে যখন এই প্রিজমের মধ্যে দিয়ে পাস করলে যে আলোটা বের হয়ে আসে, এই প্রিজমটা সবগুলো আলোগুলো মানে সবগুলোর বিক্ষিপ্ত আলোগুলোকে শোষণ করে শুধুমাত্র একটা তলে যে আলোটা আপতিত হয় সেটাই শুধু বের করে দেয়। আমি ব্যাপারটা আরেকবার বলছি, আমাদের এই তল আমরা কি দেখতে পাচ্ছি যে আলোটা বিভিন্ন দিকে আপতিত হচ্ছিল, বাট এই যে পোলারাইজারটা, এই যে প্রিজমটা আমরা ব্যবহার করেছি, এই যে ফিল্টারটা আমরা ব্যবহার করেছি, এর কাজটা হচ্ছে সে শুধুমাত্র একটা তলে, যে কোনো একটা তলে স্পন্দিত আলোক রশ্মিটাকে নির্গত করবে, বাকিটাকে সে শোষণ করবে। এই যে একটা মাত্র তলে স্পন্দিত হচ্ছে, এখানে দেখো বিক্ষিপ্তভাবে হচ্ছিল, এখানে কিন্তু একটা মাত্র তলে স্পন্দিত হচ্ছে। এই একটা মাত্র তলে স্পন্দিত আলোক রশ্মিকেই বলা হয় এক সমতলীয় আলো। অর্থাৎ আমরা এইটা দ্বারাই মেনলি প্র্যাকটিক্যাল করে দেখব যে কোনো যৌগ আলোক সক্রিয় কিনা। তাহলে আমরা এতক্ষণ ধরে জেনে গেলাম যে এক সমতলীয় আলোটা আসলে কি জিনিস এবং কাইরাল কার্বনটা আসলে কি জিনিস। তো এখন আমরা দেখব যে কোনো যৌগের আলোক সমানতা প্রদর্শনের শর্ত কি। তোমরা নিশ্চয়ই জানো, আমরা কিন্তু সমানতা যেহেতু পড়ছি, আণবিক সংকেত এক হবে, গাঠনিক সংকেত এক হবে, কারণ আমরা স্টেরিও সমানতা পড়ছি। স্টেরিও সমানতার শর্তই হলো আণবিক সংকেত আর গাঠনিক সংকেত এক হবে, ভিন্নটা হবে ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হবে।
তো অবশ্যই আলোক সমানতা প্রদর্শন করতে গেলে যে যৌগগুলো আলোক সমানতা প্রদর্শন করবে তাদের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হতে হবে, আর প্রধান যে তা ভৌত এবং রাসায়নিক ধর্মটাও এক হবে, শুধু ভিন্নটা হবে কি আলোক সক্রিয়তা ভিন্ন। তো আলোক সক্রিয়তা ভিন্ন বলতে আমরা কি বুঝি সেইটা আমরা একটু পরে আসি। সবার আগে দেখি কোনো যৌগ আলোক সক্রিয় হতে গেলে তার প্রধান শর্ত হলো যৌগটাতে কাইরাল কার্বন থাকতে হবে। একটু ব্যাপার তোমরা খেয়াল করো, আমরা 1 নম্বরে লিখেছি কাইরাল কার্বন থাকতে হবে, 2 নম্বরে লিখেছি যৌগটা আলোক সক্রিয় হতে হবে। তো 2 নম্বরে কেন আলোক সক্রিয়তা লিখলাম এই জন্য যে কাইরাল কার্বন থাকতেই হবে, কাইরাল কার্বন না থাকলে আলোক সক্রিয় হবে না, কিন্তু অনেক সময় কাইরাল কার্বন থাকা সত্ত্বেও আলোক সক্রিয় হয় না। তাই যৌগটা যদি আলোক সমানতা প্রদর্শন করতে চাই কাইরাল কার্বন তো থাকতেই হবে, এবং শুধু কাইরাল কার্বন থাকলেই হবে না, যৌগটাকে আলোক সক্রিয় হতে হবে। তো আমরা এখন একটু দেখব আলোক সক্রিয় যৌগ বলতে আমরা আসলে কি বুঝি। আমরা এখন দেখতে চাই আলোক সক্রিয় যৌগ বলতে আমরা কি বুঝি। একটু খেয়াল করো, একটু আগের টপিক্সে যেটা আমরা পড়ছিলাম, এই যে একবর্ণীয় আলোর উৎস, এখান থেকে বিভিন্ন তলে আনপোলারাইজড আলো, সেটাকে আমরা পোলারাইজারের মধ্যে দিয়ে পোলারাইজড করে নিলাম, একটা মাত্র তলে স্পন্দিত আলোক রশ্মি মানে এক সমতলীয় আলো। এইবার দেখো যে যৌগটা নিয়ে আমি প্র্যাকটিক্যাল করতে চাই, কাজ করতে চাই যে যৌগটা আলোক সক্রিয় কিনা, সেই যৌগের একটা দ্রবণ আমরা এই যে পোলারোমিটারের যে টিউবটা আছে, যে নলটা আছে, এইটার মধ্যে আমরা নিয়ে নিব। নেওয়ার পর এই যে এক সমতুল্য আলোটা, এটা যখন এখানে আমরা অ্যাপ্লাই করব, করার পর আমরা যদি দেখি এই পারে আমরা চোখ লাগাবো, যদি দেখি যে আলোর নর্মালি ধর্ম কি, এই দিক দিয়ে সে প্রবেশ করবে সোজা বের হয়ে যাবে। যদি দেখি না আলোটা আসলে সোজা বের হয়ে যাচ্ছে, তার মানে আমার এই যৌগটা আলোক সক্রিয় নয়। কিন্তু এমনটা যদি দেখি আমি যে এক সমতুল্য আলোটা অ্যাপ্লাই করলাম, করার পর দেখতে পাচ্ছি যে আলোটা একদম সোজা না গিয়ে এই যে ডানে বা বামে কিছু কোণ বাঁকায় বের হচ্ছে। দেখো যেমন আমরা এই আলোটা দেখেছি 5 ডিগ্রি কোণ বাঁকায় বের হচ্ছে, এটা 3 ডিগ্রি, এটা 7 ডিগ্রি, এটা আবার 5 ডিগ্রি, এরকম বাঁকায় যদি বের হয়, অর্থাৎ আলোটা যদি সোজা সরলরৈখিক পথে না গিয়ে একটু বাঁকা হয়ে বের হয়, তার মানে বুঝতে হবে আমি এই টিউবের মধ্যে যে যৌগের দ্রবণটা নিয়েছি সেটা আসলে আলোক সক্রিয় যৌগ। আমি আবারও বলছি, আমরা যখন ল্যাবে প্র্যাকটিক্যালটা করতাম তখন সাধারণত পোলারোমিটারের নলটা থাকতো, তো তার আগে একটা লেন্স লাগানো থাকতো, ওটাকে আমরা অ্যানালাইজার বলি, ওটাতে আমরা অ্যানালাইজ করি, আর পেছন দিকে তো আছে এই যে পোলারাইজার। তো আমরা প্রথমে আলোটা দেখে নিতাম, দ্রবণ না নেওয়া অবস্থায় দেখতাম যে পুরো উজ্জ্বল, ভিতরে একদম পূর্ণিমার চাঁদের মতো একটা গোল আলো দেখা যাচ্ছে। এরপর ওই টিউবের মধ্যে যে যৌগটা নিয়ে আমরা প্র্যাকটিক্যাল করব, সেই যৌগের একটা দ্রবণ নিয়ে 10-15 মিনিট ওয়েট করতে হয়। তারপর আবার তাকিয়ে যদি আমরা দেখি যে ভরা পূর্ণিমার চাঁদ হয়ে আছে, তার মানে এই টিউবের মধ্যে আমরা যে যৌগের দ্রবণটা নিয়েছি সেটার আলোর উপর কোনো আসলে ক্রিয়া নাই। ফলে আমরা যা দেখেছিলাম দ্রবণ নেওয়ার আগে এবং দ্রবণ নেওয়ার পর আলোর উজ্জ্বলতা আমরা একই রকম দেখতে পাচ্ছিলাম। বাট এমনটা যদি হয় যে 10-15 মিনিট ওয়েট করার পর যখন আমরা ওই নল বরাবর তাকায় দেখতেছি, তখন দেখলাম যে উজ্জ্বলতা আগের মতো আর নাই, উজ্জ্বলতাটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমার আলোটা যে কোণে আপতিত হচ্ছিল সেই কোণার আপতিত হচ্ছে না, তার কোণটা কি হয়ে গেছে, ঘুরে গেছে। এই যে তার মানে এই কোণটা ঘুরিয়ে দিল কি, আসলে আমার টিউবের মধ্যে যে দ্রবণটা আমরা নিয়েছি সেই দ্রবণটা। অতএব এই যৌগটা হলো আলোক সক্রিয়। বিষয়টা এখন ক্লিয়ার যে যেসব যৌগের এই যে এক সমতুল্য আলোর প্রতি ক্রিয়া আছে, ভিন্নরূপ ক্রিয়া আছে, অর্থাৎ এক সমতুল্য যে আলোটা আছে তার ধর্মটাকে সে চেঞ্জ করে দেয়, তার আপতিত কোণটা সে ঘুরিয়ে দেয় বামে বা ডানে, সেটাই আমরা অ্যানালাইজ করি। এখানে আমাদের ডিটেক্টর দেওয়া থাকে অবশ্য, সেখান থেকে আমরা দেখতে পাই যে কত ডিগ্রি কোণে সে বাম দিকে বা ডান দিকে ঘুরে গেল। এটাই হলো কোনো যৌগ আলোক সক্রিয় কিনা সেইটা মেজারমেন্ট করার সিস্টেম। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখলাম কাইরাল কার্বন থাকবে, যৌগটা আলোক সক্রিয় হতে হবে, এক সমতলীয় বা সমাবর্তিত আলোর ঘূর্ণন থাকবে, যেটাই মাত্র বললাম আর কি, যে আলোক সক্রিয় কিনা। যৌগটা যদি আলোক সক্রিয় হয় তাহলে আলটিমেটলি তার ডানে বা বামে এক সমতল আলোর ঘূর্ণন তো থাকবেই। আর শেষ, এটা খুব গুরুত্বপূর্ণ, উপরস্থাপিত দর্পণ প্রতিবিম্ব। এখানে দুইটা কথা আছে, একটা হলো দর্পণ প্রতিবিম্ব আর উপরস্থাপনীয়। এই দুইটা শব্দের অর্থ আমাদেরকে আসলে বুঝতে হবে। দর্পণ প্রতিবিম্ব জিনিসটা আসলে কি, যেমন তোমরা আয়নার সামনে গিয়ে দাঁড়াই দেখবা তোমার যেটা ডান হাত
আয়নায় কিন্তু সেটা তোমার বাম হাত মনে হবে, তোমার যেটা বাম হাত আয়নায় সেটা কিন্তু ডান হাত মনে হবে। আমরা একটা বাস্তব উদাহরণ দিতে পারি, তোমাদের সব বইগুলোতে এই উদাহরণটা দেওয়া আছে দেখবা। সেটা হলো আমার এই যে ডান হাত, আমি ডান হাত যদি আয়নার সামনে নিয়ে যাই তাহলে কোন হাত দেখতে পাবো বলো তো একটু? নিশ্চয়ই বাম হাত দেখতে পাবো। তার মানে তোমার ধরে নাও এটা আমার বাস্তবের হাত আর এটা হলো আয়নার হাত। খেয়াল করো, এই দেখো দর্পণ প্রতিবিম্ব কিন্তু, অর্থাৎ আয়নায় যে হাতটা আমি দেখতে পাচ্ছি আমার এই যে বাস্তবের হাতটা কিন্তু মিলে গেছে, যে মিলে গেছে, এইটা হলো আমাদের দর্পণ প্রতিবিম্ব। তার মানে আমার বাম হাত আর ডান হাত হলো দর্পণ প্রতিবিম্ব। আরেকটা শব্দ কি লেখা আছে? উপরস্থাপিত, অর্থাৎ উপরে স্থাপন করা যাবে না। তাহলে আয়নার হাতটা হলো এইটা, তাহলে এই হাতের উপর যদি আমি এই হাতটা রাখতে যাই, দেখো তো আমি কি স্থাপন করতে পারছি? আমার বৃদ্ধাঙ্গুলের উপর পড়ছে কিন্তু কনিষ্ঠ আঙ্গুল। তার মানে আমার ডান হাত এবং বাম হাত এই দুইটা হাত হলো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু এরা কেউ কারো উপর স্থাপনীয় নয়। ঠিক এটাই বলা হচ্ছে আমাদের যে আলোক সক্রিয় যৌগ যারা, অর্থাৎ যে যৌগগুলো পরস্পরের আলোক সমানু হবে, এই যৌগ দুটি একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব হবে, কিন্তু কেউ কারো উপর সমাপতিত হবে না। একটু উদাহরণ থেকে আমরা ব্যাপারটা দেখতে পারি। এই যে আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বলে গেলাম, একটু খেয়াল করো ভাই, এই যৌগটা আলোক সক্রিয় হবে কারণ এখানে কাইরাল কার্বন আছে। তাহলে এইটার আরেকটা ত্রিমাত্রিক গঠন আমরা লিখতে পারি নিশ্চয়ই, এইটা ওইটা ডানে ছিল আমি বামে দিয়েছি, তার মানে নিশ্চয়ই এই দুইটা যৌগ আমাদের পরস্পরের আলোক সমানু। এইবার খেয়াল করো তো, এই দুইটা যৌগের মধ্যে এই যে শেষ বাক্যটা আমরা ব্যবহার করলাম, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে কিন্তু কেউ কারো উপর সমাপতিত হবে না, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হতে পারি কিনা? তোমরা জাস্ট কাগজ একটা ভাঁজ করো, এখানে ওরে উল্টাই দাও, কারণ মিরর মানে তো উল্টাই দেওয়া। উল্টাই দিলে দেখো এইচটা গিয়ে পড়বে এইচের উপর, ও এইচ এসে পড়বে, মানে এরা কিন্তু দর্পণ প্রতিবিম্ব হবে। বাট তুমি যদি এই যৌগটাকে তুলে নিয়ে আসো এর উপর রাখো দেখি, তাহলে কি হবে? ওএইচটা গিয়ে পড়বে এইচের উপর আর এইচটা এসে পড়বে ওএইচের উপর। এটাই বলা হচ্ছে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে কিন্তু কেউ কারো উপর সমাপতিত হবে না। তাহলে একবার হাইলাইট করে নিয়ে আমরা তাহলে কি দেখলাম? কোন যৌগের আলোক সমানতা প্রদর্শনের শর্তগুলো আসলে কি? 1 নম্বর শর্ত হলো কাইরাল কার্বন থাকতে হবে, সেটা বুঝে গেলাম আমরা। কাইরাল কার্বন জিনিসটা কি? যৌগটা আলোক সক্রিয় হতে হবে। আলোক সক্রিয় বলতে আমরা কি বুঝি? যে এক সমতুল্য আলোর প্রতি ভিন্ন রূপ ক্রিয়া থাকবে, অর্থাৎ এক সমতুল্য আলোটাকে যৌগটা বামে অথবা ডান দিকে আবর্তন করতে পারবে একটা নির্দিষ্ট কোণে। তারপর আমরা কি দেখেছি? এক সমতুল্য বা সমাবর্তিত আলোর ঘূর্ণন থাকবে অবশ্যই, যেটা একটু আগে বললাম আমরা। আর শেষ যেটা ইম্পর্টেন্ট টপিকস আমরা বললাম, উপরস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ যে দুটা যৌগ পরস্পরের আলোক সমানু হবে এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে কিন্তু কেউ কারো উপর সমাপতিত হবে না। এই হলো কোনো যৌগের আলোক সমানতা প্রদর্শনের শর্ত। ওকে, তাহলে আমরা এতক্ষণ আলোক সমানতার শর্তগুলো দেখলাম। আমরা যখন জ্যামিতিক সমানতা পড়েছিলাম তখন দেখেছিলাম যে দুইটা যে ভিন্ন কনফিগারেশন বা ত্রিমাত্রিক গঠন ছিল তাদের কিন্তু আলাদা আলাদা নাম ছিল, একটা ছিল সিস, একটা হচ্ছে ট্রান্স। ঠিক এখানেও তাই, যে আলোক সমানুগুলো তাদের একটাকে বলি আমরা ডি সমানু আর একটাকে বলি আমরা এল সমানু। কেন আমরা ডি এবং এল বলি একটু খেয়াল করো তোমরা। এই যে আমাদের এক সমতুল্য আলোটা আমার এই নলের মধ্যে যে দ্রবণগুলো দেওয়া আছে এইগুলো দিয়ে যদি সোজা চলে গেলে তো বুঝতেই পারছো তার আলোক নিষ্ক্রিয়। যদি ডান দিকে ঘুরে যায়, অর্থাৎ এক সমতুল্য আলোকে যদি আমার এই যৌগটা ডান দিকে আবর্তন করে তাহলে তাকে আমরা বলি ডেক্সট্রো রোটেটরি, অর্থাৎ বাংলায় যদি বলি আমরা ডানাবর্তী, ডান দিকে আবর্তন করে, ডান আবর্তী, একসঙ্গে বলি আমরা ডানাবর্তী। আর আমার এই যে যৌগটা নিয়ে আমরা কাজ করছি সেইটা যদি এক সমতুল্য আলোকে বাম দিকে আবর্তন করে তাহলে সেটাকে আমরা বলি বামাবর্তী বা ইংলিশে বলি লেবু রোটেটরি, বাম আবর্তী, অর্থাৎ তারা বাম দিকে আবর্তন করে এবং যত কোণে আবর্তন করে সেটাই তার আবর্তন কোণের মান। তার মানে একটা হলো ডি এবং একটা হলো এল। তবে একটা বিষয় মনে রেখো, সাধারণত কিন্তু কোনো যৌগের আলোক সক্রিয় যৌগের ওটা ডি সমানু নাকি এল সমানু সাধারণত সেটা কিন্তু তার যৌগের গঠন বা ত্রিমাত্রিক গঠন থেকে সহজে নির্ণয় করা যায় না। এটা কিন্তু একটা পরীক্ষালব্ধ ফল, অর্থাৎ পোলারোমিটারের সাহায্যে এক্সপেরিমেন্ট করেই তোমাকে আসলে মেনলি বলতে হবে ওটা ডি নাকি এল। তবে আমরা তার গঠন দেখে ডি এবং এল কিছুটা বলতে পারি, সেইটা আমরা এখন আসলে তোমাদেরকে দেখাবো যে ডি সমানু এবং এল সমানুগুলো সাধারণত দেখে আমরা আসলে কিভাবে নির্ণয় করব। তবে অবশ্যই মাথায় রাখবা তোমরা
যে ডি এবং এল এই সমানুগুলো সাধারণত কিন্তু পোলারোমিটার যন্ত্রের সাহায্যে প্র্যাকটিক্যাল করেই বলা হয় যে ওটা ডি নাকি এল সমানু। আরেকটা বিষয় আমি তোমাদের বলি যে আমরা যে আলোক সমানতার শর্তগুলো দেখলাম সেগুলোতে যদি একটা কাইরাল কার্বন থাকে তাহলে আলোক সমানতার যতগুলো শর্ত আমরা দেখলাম সবগুলো শর্তই কিন্তু তারা মেনে চলবে। আর যখনই একের বেশি কাইরাল কার্বন বিশিষ্ট আলোক সক্রিয় যৌগ হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের সবগুলো বৈশিষ্ট্য নাও মানতে পারে। ওকে, তো দেখি আমরা একটু ডি এবং এলটা আমরা আসলে কিভাবে নির্ণয় করব। ডি এবং এল সাধারণত স্টুডেন্টরা যে কাজটা করে যে কাইরাল কার্বনের সাথে যুক্ত কার্যকরী মূলক যেটা যে মূলকটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের ত্রিমাত্রিক গঠনটা চেঞ্জ হয়ে যায় সেই কার্যকরী মূলক ডানে থাকলে বলা হয় ডি আর বামে থাকলে বলে এল। হ্যাঁ, এটা দিয়েও কিছুটা নির্ণয় করা যায়, তবে এর চেয়েও চমৎকার একটা সূত্র আছে আমাদের কোনো যৌগের কনফিগারেশন দেখে সেটা ডি নাকি এল সমান হবে সেটা নির্ণয় করায়। একটু দেখি সেটা কিরকম। এই সূত্রটার নাম হচ্ছে আমাদের আমরা বলে থাকি CRN সূত্র। আমরা এই সূত্র অ্যাপ্লাই করে সাধারণত কোনো আলোক সক্রিয় যৌগের ওটা ডি সমানো নাকি এল সমানো সেটা আমরা নির্ণয় করতে পারি। কিভাবে একটু দেখি। এই সি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? সি বলতে বোঝানো হচ্ছে ওই যৌগের মধ্যে কার্বন যুক্ত যে মূলকগুলো থাকবে সেগুলো, যেমন সেটা হতে পারে অ্যাসিড মূলক, সেটা হতে পারে অ্যালডিহাইড মূলক, সেইটা হতে পারে কিটোন মূলক, অর্থাৎ কার্বন আছে এরকম কার্যকরী মূলক যেটা। আর দ্বারা মেনলি বোঝানো হয় যে কাইরাল কার্বনের সাথে যদি অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে তার সেই অ্যালকাইল গ্রুপটাকে আমরা ইন্ডিকেট করব আর দ্বারা। আর যদি অ্যালকাইল গ্রুপ না থাকে তাহলে সেটা হচ্ছে হাইড্রোজেন দ্বারা। আর এন দ্বারা মেনলি বোঝানো হচ্ছে ওই যৌগের মধ্যে কার্বনযুক্ত মূলক ছাড়া অন্য কোনো মূলক যদি থেকে থাকে, যেমন সেটা হতে পারে অ্যামিনো মূলক, সেটা হতে পারে নাইট্রো মূলক, সেইটা হতে পারে অ্যালকোহল মূলক। এই আমরা দেখলাম সি, আর এবং এন দ্বারা মেনলি আমরা কি বুঝাই। আমরা সি দ্বারা বুঝতেছি কার্বনযুক্ত যে কোনো কার্যকরী মূলক, আমরা আর দ্বারা ইন্ডিকেট করছি অ্যালকাইল গ্রুপ, আর যদি অ্যালকাইল গ্রুপটা না থাকে তাহলে আমরা হাইড্রোজেনকে ইন্ডিকেট করব। আর এন দ্বারা বোঝানো হচ্ছে ওই যৌগের মধ্যে কার্বনযুক্ত মূলক ছাড়া অন্য যদি কোনো মূলক থাকে সেইটা। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম সি, আর এবং এন দ্বারা আসলে কি প্রকাশ করা হচ্ছে। এখন আমরা দেখব এই সি, আর এবং এন এইটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব ওই যৌগের মধ্যে। একটু দেখে নিই আমরা সেটা। ওকে, একটু খেয়াল করো। এই যে এই দুইটা যৌগ পরস্পরের আলোক সমান, একটু লক্ষ্য করো তোমরা। তার মানে এখানে কার্বনযুক্ত মূলক কোনটা? এইটা। তাহলে এইটা হলো আমার স্বাভাবিক সি। তাহলে এর সঙ্গে তো আমার সরাসরি অ্যালকাইল গ্রুপই যুক্ত, তার মানে এটা হলো আমার আর। আর এর সঙ্গে কার্বনবিহীন মূলকটা আসলে কোনটা? ওএইচ, তার মানে এটা হলো আমার এন। তো এই যে সি আর এন লেখা হচ্ছে, একটু তোমরা হাতটা ঘুরাও তো, কোন দিকে হাতটা ঘুরে? সি আর এন, সি আর এন, সি আর এন। কোন দিকে ঘুরছে হাতটা আমার? ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটা বিপরীতে? ক্লক নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এই সিআরএন সূত্রে অ্যাপ্লাই করে যদি দেখি যে আমার হাতটা ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে সেটা হবে ডি সমান। আর যদি দেখি ক্লকওয়াইজ ঘুরছে তাহলে সেটা হবে এল সমান। এই যে খেয়াল করো এইটাতে তোমরা, এটা হলো তাহলে কি স্বাভাবিক সি, এই কাইরাল কার্বনের সাথে তো সরাসরি অ্যালকাইল গ্রুপই আছে, তার মানে এটা হলো আর, আর এইটা হলো আমার কি বলতো? এন। তাহলে সি আর এন। কোন দিকে হাতটা ঘুরছে? সি আর এন। কোন দিকে ঘুরছে আমার হাতটা? অবশ্যই ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে এইটা হলো আমার এল সমানো। তাহলে এইটা হলো আমার ডি সমানো, এইটা হলো আমার এল সমানো। এখন তোমরা হয়তো আমাকে বলবা যে ভাই আপনি একটু আগেই তো বললেন যে প্র্যাকটিক্যাল করা ছাড়া আসলে শুধুমাত্র যৌগের কনফিগারেশন দেখে ডি এবং এল সমানো নির্ণয় করা সম্ভব না। আসলে আমি বলছি সাধারণত, যেমন এখানে একটা কাইরাল কার্বন আছে, এটার ক্ষেত্রে সম্ভব, একাধিক থাকলেও কি সম্ভব, আবার কিছু কিছু ক্ষেত্রে অসম্ভব। তো আমি সেটাও তোমাদের দেখাবো। এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে আচ্ছা আমরা যে ডি এবং এল লিখবো, বইয়ের কোথাও দেখি বড় হাতের ডি লিখা আছে, কোথাও ছোট হাতের ডি লিখা আছে, কোথাও বড় হাতের এল, কোথাও ছোট হাতের এল, আমরা আসলে কোনটা ইউজ করব? ভাই এটা খুব ইজি একটা জিনিস, তোমরা এটা খেয়াল রাখবা যে আমরা যখন ওই সিআরএন সূত্র
বা তোমরা যেটা ডান বাম বলো, অর্থাৎ যৌগের গঠন থেকে যদি আমরা নির্ণয় করি তাহলে সেটা বড় হাতের ডি বা বড় হাতের এল ব্যবহার করতে হবে। আর পোলারোমিটারের যন্ত্র থেকে এক্সপেরিমেন্ট করে যদি আমরা বলি তাহলে সেটা অবশ্যই ছোট হাতের ডি বা ছোট হাতের এল ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যদি এখানে এখন লিখি, আমি যদি এখানে এটা যেহেতু ডি সমানও দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই এখানে আমাকে কিন্তু লিখতে হবে, এখানে আমাকে লিখতে হবে বড় হাতের ডি, অর্থাৎ এইটা হলো ডি। আর তোমরা বোধহয় জানো এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সংকেত লিখছি আমি, তাহলে এটা হলো ডি ল্যাকটিক অ্যাসিড, আর এইটা হলো আমার কি বলতো এল ল্যাকটিক অ্যাসিড। অর্থাৎ আমি যখন স্ট্রাকচার থেকে ওই সিআরএন সূত্রে অ্যাপ্লাই করে ওই যৌগের গঠন থেকে যখন ডি নাকি এল সমান সেটা বের করব, সেটা বড় হাতের অক্ষর হবে। আর পোলারোমিটারের যন্ত্র থেকে পরীক্ষা করে আমরা যখন বের করব সেটা ছোট হাতের ডি হবে। যেমন এক সমতুল্য আলোকে আমার এই ডি ল্যাকটিক অ্যাসিড কিন্তু 2.24 ডিগ্রি কোণে ঘোরায়, অবশ্যই ডি যেহেতু বলছি ডান দিকে, আর এটা হলো এটাও 2.24 ডিগ্রি কোণেই ঘোরায়, সেটা অবশ্য বাম দিকে। তো আমি যখন এই ঘূর্ণন কোণের মানগুলো উল্লেখ করব, আমি যখন ঘূর্ণন কোণের মান উল্লেখ করবো এখানে, তখন কিন্তু ভাই আমি আর তখন এই এটা কিন্তু আমি তখন এই বড় হাতের ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমি যদি লিখতাম এখানে যে এর আপেক্ষিক আবর্তন কোণের মান 2.24 ডিগ্রি, তাহলে অবশ্যই এখানে কিন্তু আমার ছোট হাতের ডি ব্যবহার করতে হবে। আমি এখানে যদি 2.24 ডিগ্রি লিখলাম, অবশ্যই এটা আমার ছোট হাতের এল ব্যবহার করতে হবে। কেন ছোট হাতের ডি আর ছোট হাতের এল ব্যবহার করলাম এই ক্ষেত্রে তোমরা কি বুঝতে পেরেছো? কারণ আমি কোণের মান নিশ্চয়ই যৌগের স্ট্রাকচার থেকে বের করতে পারবো না, সেটা আমাকে পোলারোমিটার যন্ত্র থেকে প্র্যাকটিক্যাল করেই বের করতে হবে। এই জন্য আমরা এখানে ছোট হাতের ডি এবং ছোট হাতের ডি এবং ছোট হাতের এল ব্যবহার করছি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বড় হাতের ডি এবং বড় হাতের এল দ্বারা মেইনলি বোঝানো হয় স্ট্রাকচার, গঠন বোঝানো হয়, যেটা আমরা সিআরএন সূত্র দিয়ে বের করলাম। আর ছোট হাতের ডি আর ছোট হাতের এল দ্বারা মেইনলি বোঝানো হয় রোটেশন, ঘূর্ণন। তো মাথায় রাখবা যে ডি এবং এল এই মানগুলো, এই দিক জিনিসগুলো কিন্তু আমরা সাধারণত প্র্যাকটিক্যাল থেকেই বের করি, স্ট্রাকচার থেকে সাধারণত বের করা যায় না। তাহলে আমরা দেখলাম যে একটা আলোক সক্রিয় যৌগের যে আলোক সমানুগুলো থাকে তাদেরকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হলো ডি এবং আরেকটা হলো এল। তো এক সমতুল্য আলোকে যদি আমার যৌগটা ডান দিকে আবর্তন করে যে সমানুটা, সেটা হবে ডি সমানু, আর যেটা বাম দিকে আবর্তন করে সেটা হবে এল সমানু। আমরা এও জানলাম যে অরিজিনালি কিন্তু ডি এবং এল এর মানটা আমরা পোলারোমিটারের যন্ত্র থেকে বের করি, তারপরও গঠন থেকে সিআরএন সূত্র দিয়ে আমরা বের করলাম যে কিভাবে একটা যৌগ ডি বা এল আমরা নির্ণয় করতে পারি। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে এখানে দুইটা, একটা হলো কোন একটা আলোক সক্রিয় যৌগের কয়টা আলোক সমানু হতে পারে সেইটা আমরা কি করে বুঝবো। আরেকটা বিষয় হচ্ছে যে যদি একাধিক কাইরাল কার্বন থাকে তাহলে আমরা এই ডি এবং এল নির্ণয় করার সময় আসলে কোন কাইরাল কার্বনটাকে কাউন্ট করব। ওকে, আমরা এখন এই ব্যাপারটা ক্লিয়ার করব যে কোন একটা আলোক সক্রিয় যৌগের কয়টা আলোক সমানু হতে পারে, এবং যদি একাধিক কাইরাল কার্বন থাকে তাহলে ডি এবং এল সমানু নির্ণয়ের সময় আসলে কোন কাইরাল কার্বনটাকে আমরা কাউন্ট করব। আমরা এখানে একটা যৌগ লিখেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কোন যৌগ, এটা তোমরা বায়োলজিতেও পড়ছো, এটা হলো গ্লুকোজের গঠন। তো এই গ্লুকোজের গঠন থেকে তোমরা আমাকে একটু বলবা যে এই গ্লুকোজে মোট কয়টা কাইরাল কার্বন আছে। একটু খেয়াল করো তো, আমার এই কার্বনটা কি কাইরাল কার্বন? অবশ্যই না, কারণ কার্বন অক্সিজেন ডাবল বোনাস হবে না। একটু মনে করে দেখো আমরা কাইরাল কার্বনে কি বলেছিলাম, চারটা যোজনীর চারটাতেই ভিন্ন পরমাণু বা মূলক থাকবে, কিন্তু এখানে একটা ডাবল বোনাস অক্সিজেনের সাথে, অতএব এইটা কাইরাল কার্বন না। এই কার্বনটা কি কাইরাল? অবশ্যই এই কার্বনটা কাইরাল, কারণ এখানে একটা কার্যকরী মূলক অ্যালডিহাইড মূলক, এখানে একটা এইচ একটা ওইচ একটা বিশাল একটা গ্রুপ, তার মানে আমার এই কার্বনটা হলো কাইরাল কার্বন। আচ্ছা, এই কার্বনটা কি কাইরাল? অবশ্যই কাইরাল, কারণ এখানে এ একটা গ্রুপ, এ একটা গ্রুপ, এইটা চারটাই ভিন্ন, এটাও কাইরাল। আচ্ছা, এটা কি কাইরাল? অবশ্যই একটা গ্রুপ, এ একটা গ্রুপ, পুরো একটা, এটাও কাইরাল। সেম ভাবে এটাও কাইরাল, এটা নিশ্চয় কাইরাল না, কারণ এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, অর্থাৎ একই পরমাণু দুটা যুক্ত আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই যে গ্লুকোজে, আচ্ছা গ্লুকোজে আমার মোট কয়টা তাহলে কাইরাল কার্বন আছে একটু বলো দেখি। আমার গ্লুকোজে মোট কাইরাল কার্বন আছে 4টা। তাহলে গ্লুকোজে যেহেতু তোমার 4টা কাইরাল কার্বন আছে, তাহলে এটা অবশ্যই তোমরা মাথায় রাখবা, সেইটা হলো কোন একটা আলোক সক্রিয় যৌগের আলোক সমানুর সংখ্যাটা হবে সবসময় 2 টু দি পাওয়ার n। এখানে n ইজ ইকুয়াল টু কাইরাল কার্বন সংখ্যা, তাহলে আমার n ইজ ইকুয়াল টু হলো কাইরাল কার্বন সংখ্যা। তাহলে আমার এই যৌগে যেহেতু কাইরাল কার্বন 4টা, তাহলে আলোক সমাণু কয়টা হবে বলো তো?
2 টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু 16টা। তার মানে আমার এই গ্লুকোজের ত্রিমাত্রিক গঠন লিখতে পারি আমার মোট কয়টা, তাহলে মোট 16টা গঠন লিখতে পারি। এর মধ্যে কিছু 8টা থাকবে ডি সমাণু, 8টা থাকবে এল সমাণু। তো সেগুলো নিয়ে আরেকটু পরে আমরা কথা বলবো। তাহলে এখন তোমরা ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো আমাকে, যে কোনো একটা আলোক সক্রিয় যৌগের কয়টা আলোক সমাণু হবে সেটা আমরা কি করে নির্ণয় করতে পারি। আমরা প্রথম কাজটা হবে আমাদের ওই যৌগের মধ্যে মোট কাইরাল কার্বন কয়টা আছে সেটা বের করব এবং 2 টু দি পাওয়ার কাইরাল কার্বন সংখ্যা। তাহলে আমরা খুব সহজে বলতে পারবো যে আমার ওই আলোক সক্রিয় যৌগের মোট আলোক সমাণুর সংখ্যা আসলে কয়টা। ওকে, এইবার তোমাদের পরবর্তী যে প্রশ্ন সেইটা হলো, এখানে তো 4টা কাইরাল কার্বন, তো ডি এবং এল নির্ণয়ের সময় আসলে কোন কাইরাল কার্বনটাকে আমরা বেস করে ডি এবং এল সমাণু নির্ণয় করব। এটা অবশ্যই খেয়াল রাখবা, একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট কোনো আলোক সক্রিয় যৌগের ক্ষেত্রে সবচেয়ে দূরের যে কাইরাল কার্বনটা থাকবে সেই কাইরাল কার্বনটাকে আমার বেস করে ওই যৌগটা ডি নাকি এল তা নির্ণয় করতে হবে। আরেকবার বলি, একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট কোনো আলোক সক্রিয় যৌগের সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বনকে কাউন্ট করতে হবে। এখন নিশ্চয়ই তোমরা ভাবছো তাহলে দূরবর্তী কাইরাল কার্বন আসলে কোনটা বুঝবো, যে কেউ হয়তো ভাবছো যে আমি উপর থেকে যদি দেখি তাহলে দূরবর্তী তো এইটা, আবার নিচ থেকে যদি দেখি তাহলে তো দূরবর্তী এইটা। তুমি ইচ্ছে মতো দেখলে তো হবে না। আমরা যদি এই যৌগটার নামকরণ করতে যাই, তাহলে কি করি একটু বলো তো। স্বাভাবিক নামকরণের ক্ষেত্রে যেহেতু এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, আর তো কোনো ভাবনা চিন্তার কোনো দরকার নাই, তাহলে এটাই হবে আমার 1 নাম্বার কার্বন। এরপর সংখ্যায়িত করছি 2, 3, 4, 5। এখন তোমরাই বলো সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বন আসলে কোনটা। সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বনটা হচ্ছে আমার 5 নাম্বার কাইরাল কার্বনটা। তার মানে এই কাইরাল কার্বনটার সাপেক্ষে আমরা নির্ণয় করব যে যৌগটা ডি সমাণু নাকি এল সমাণু। কিভাবে, একটু আগেই যেটা আমরা দেখেছি সিআরএন সূত্র অ্যাপ্লাই করব আমরা। তাহলে স্বাভাবিক সিটা আমরা কি দেখেছিলাম, কার্বনযুক্ত যে কোনো কার্যকরী মূলক। তাহলে এখানকার কার্বনযুক্ত কার্যকরী মূলক কোনটা, CHO। তাহলে এইটা হলো আমার সি, এবং আমরা কোন কাইরাল কার্বনটাকে বেস করব, সবচেয়ে দূরের মানে 5 নাম্বার। এবার আর, এখানে তো আর মানে আমরা কি দেখেছিলাম অ্যালকাইল, আর যদি অ্যালকাইল না থাকে তাহলে কি হাইড্রোজেন। এখানে অ্যালকাইল নাই, আছে কি হাইড্রোজেন। তাহলে এটা হলো আমার আর, এবং এনটা আমরা কি বলেছিলাম, এনটা বলেছিলাম আমরা যে কার্বনবিহীন যে কোনো কার্যকরী মূলক। তো এখানে কার্বনবিহীন কার্যকরী মূলক কোনটা, এইটা। তাহলে এইটা হলো আমার এন। এখন তোমরা হাতটা ঘুরাও তো, সি আর এন। হাতটা আমার কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, বলো তোমরা আমাকে। অবশ্যই ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তার মানে আমি যে গ্লুকোজটা লিখছি এইটা অবশ্যই এল গ্লুকোজ। এবং এই যে এল গ্লুকোজ ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা বলেছি যে CRN এই সূত্রে অ্যাপ্লাই করে আমার হাতটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে এল, আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে হচ্ছে ডি। যেহেতু আমার ঘড়ির কাঁটার দিকে ঘুরছে অতএব এল। এখন তোমাদেরকে মনে আছে যে আমরা এটা বড় হাতের এল দিব নাকি ছোট হাতের এল দিব। যেহেতু আমরা স্ট্রাকচার থেকে নির্ণয় করলাম, সিআরএন সূত্র থেকে নির্ণয় করলাম, পোলারোমিটারের যন্ত্রের সাথে নির্ণয় করি নাই, অতএব এটা হলো আমার বড় হাতের এল দেব আমরা, অর্থাৎ এইটা হলো এল গ্লুকোজ। এইটা হলো আমার এল গ্লুকোজ। তোমরা কি এখন বিষয়টা ক্লিয়ার যে একাধিক কাইরাল কার্বন যদি থাকে কোনো যৌগে তাহলে আমরা ডি এবং এল সেটা আমরা কি করে নির্ণয় করব। সেটা নির্ণয় করার সময় ওই যৌগের সবচেয়ে দূরের যে কাইরাল কার্বনটা আছে সেটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব এই সিআরএন সূত্রটা আসলে। তো আমরা সিআরএন সূত্র থেকে দেখলাম যে সিআরএন লেখার পর আমাদের যদি হাতটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে তাহলে ডি, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলো এল। আর এই পোলারোমিটারের যন্ত্র দিয়ে যখন আমরা প্র্যাকটিক্যাল করে দেখব তখন মাথায় রাখবা যে এক সমতুলীয় আলোটাকে যদি আমার এই নলের মধ্যে টিউবের মধ্যে নেওয়া দ্রবণটা ঘড়ির কাঁটার দিকে ঘুরায় তাহলে ডি, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরালে হয় এল। আমার সিআরএন সূত্র এটা একটু আলাদা। ওকে, এখন তোমরা খেয়াল করো, আমরা ধরে নিই যে কোনো একটা আলোক সক্রিয় যৌগের 4টা আলোক সমাণু সম্ভব। তো আমাদের এই যে 4টা আলোক সমাণু আমরা দেখতে পাচ্ছি যে একটা সমাণু এক সমতল আলোকে 5 ডিগ্রি ডানে ঘোরায়, একটা 3 ডিগ্রি ডানে ঘোরায়, একটা 5 ডিগ্রি বামে ঘোরায়, একটা 7 ডিগ্রি বামে ঘোরায়। তো এদের মধ্যে একটু খেয়াল করে দেখো একটা স্পেশাল কেস আছে, কিন্তু 4টা সমাণুর মধ্যে একটা স্পেশাল কেস কি বলো তো তোমরা একটু। এই 4টা সমাণুর মধ্যে যে স্পেশাল কেসটা আছে সেইটা হচ্ছে, দেখো 4টার মধ্যে 2টা সমাণুর কোণের মান কিন্তু একই, জাস্ট দিকটা শুধু ভিন্ন হয়েছে। এই যে দেখো একটা সমাণু এক সমতল আলোকে 5 ডিগ্রি ডানে ঘুরেছে আর আরেকটা সমাণু 5 ডিগ্রি বামে ঘুরিয়েছে। তাহলে তোমরা কি একটু বলবো আমাকে, আমি যদি এখন
এই চারটা সমানুর মধ্যে এই দুইটা সমাণু একটা মিশ্রণ তৈরি করি এবং সেই মিশ্রণটা নিয়ে যদি আমরা প্র্যাকটিক্যাল করি যে ওই মিশ্রণটা ডান ঘূর্ণি বাম ঘূর্ণি না আলোক নিষ্ক্রিয়, তাহলে কি হবে বলো তো একটু? অবশ্যই সেই মিশ্রণটা হবে আলোক নিষ্ক্রিয়। তোমরা একদম ঠিক বুঝেছ। আমি আবারও বলছি যে আমার যে চারটা সমাণু আছে এই চারটা সমাণুর মধ্যে এই যে দেখো এই দুইটা সমাণুর মান ধরে নাও এটা হচ্ছে এক সমতল আলোকে 5 ডিগ্রি কোণে ডান দিকে ঘুরাই, এই 5 ডিগ্রি কোণে বাম দিকে ঘুরাই। এখন এই দুটা সমাণু আমি মিশ্রিত করি করে যদি প্র্যাকটিক্যাল করি, স্বাভাবিক একটা সমাণু এক সমতল আলোকে ডান দিকে ঘুরাবে, আবার আরেকটা সমাণু সেম পরিমাণ দ্রবণকে আবার বাম দিকে ঘুরাবে, তাহলে তাদের মিশ্রণটা কি হয়ে যাবে? পরস্পরের ঘূর্ণন ক্রিয়াকে কি করে দিবে? বিনষ্ট করে দিবে। ফলে ওই মিশ্রণটা হবে কি? আমাদের আলোক নিষ্ক্রিয়। আর এই ধরনের মিশ্রণকে বলি আমরা রেসিমিক মিশ্রণ। তাহলে এই ধরনের মিশ্রণকে কি বললাম আমরা? রেসিমিক মিশ্রণ। আমরা একটু উদাহরণ থেকে ব্যাপারটা একটু দেখি। এই যে খেয়াল করো তোমরা একটু আমাকে, যে এই যে এটা হলো ডি ল্যাকটিক অ্যাসিড, এইটা হলো আমার এল ল্যাকটিক অ্যাসিড। তো এই যে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিডের সম পরিমাণ যদি আমরা এখন মিশ্রিত করি তাহলে এর আবর্তন কোণের মান কত? 2.24 ডিগ্রি। ডি যেহেতু তার মানে এটা প্লাস, আমরা ডিটাকে প্লাস দ্বারা প্রকাশ করি। আর এটা হচ্ছে 2.24 ডিগ্রি কত? মাইনাস। এলটাকে আমরা মাইনাস দ্বারা প্রকাশ করি। তার মানে এই দুইটা উপাদান যদি এই দুটা সমাণু যদি আমরা এখন মিশ্রিত করি তাহলে তারা পরস্পরের ঘূর্ণন ক্রিয়াকে বিনষ্ট করে দেয়। আর এই ধরনের মিশ্রণকেই বলি আমরা আসলে রেসিমিক মিশ্রণ। কি ক্লিয়ার বিষয়টা? ওকে, তো এইবার আরেকটা বিষয় আমরা একটু দেখে নিই। আমরা এখানে যে চারটা সমাণু দেখতে পাচ্ছি সেই চারটা সমাণুর মধ্যে এই দুইটা সমাণুর এক সমতল আলোকে তারা সমান কোণে ঘুরায়, শুধুমাত্র বিপরীত দিকে ঘুরায়। বাট এই দুটা সমাণুর কিন্তু কোণের মান আলাদা, দিকও আলাদা এখানে। তাহলে এই সমাণুগুলোকে আমরা পরস্পরের কি বলবো আর এই সমাণুগুলোকে আমরা আসলে পরস্পরের কি বলে থাকবো? এটা মাথায় রাখবা যে যে আলোক সমাণুগুলোর কোণের মান একই হয়, শুধু এক সমতল আলোকে ঘূর্ণনের দিক হয় বিপরীত, তারা হচ্ছে পরস্পরের এনানসিওমার। আর যাদের কোণের মান ভিন্ন, অবশ্যই দিক একও হতে পারে আবার ভিন্ন হতে পারে, তারা হচ্ছে পরস্পরের ডায়াস্টেরিওমার। তাহলে কি কি বললাম আমরা? একটা এনানসিওমার আর একটা কি শব্দ বললাম আমরা? ডায়াস্টেরিওমার। তো আমরা বিষয়টা আরেকবার দেখি, দেখার পর আমরা একটা উদাহরণে যাব। তাহলে আমরা কি দেখলাম যে একটা যৌগের যে আলোক সমাণুগুলো হবে, আমি একটু আগে একটা কথা বলেছি কিন্তু, যে যদি কাইরাল কার্বন একটা থাকে তাহলে তার আলোক সমাণু কয়টা হবে? দুইটা, একটা ডি একটা এল। ফলে আমরা আলোক সমাণুর যে চারটা শর্ত দেখেছি 100% শর্তগুলো অ্যাপ্লাই হবে। কিন্তু যদি একের বেশি কাইরাল কার্বন থাকে তখন আলোক সমাণুর সংখ্যা তো আমাদের 4 বা তার চেয়ে বেশি হয়ে যাবে, তখন আমাদের সবগুলো শর্ত কিন্তু এখানে প্রযোজ্য হবে না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটা সমাণুর মধ্যে এই দুইটা সমাণু কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে, কিন্তু এই সমাণুগুলো কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে না। সেইটা এখন আমরা উদাহরণ দিয়ে ক্লিয়ার হব। ওকে, একটু খেয়াল করি আমরা। এই একটা যৌগ আমরা দেখতে পাচ্ছি এখানে। বলতো এই যৌগের মোট কাইরাল কার্বন কয়টা আছে? তাহলে এই যৌগে কাইরাল কার্বন আছে মোট, এইটা তো অবশ্যই কাইরাল না, এই কার্বন কাইরাল না, এই দুইটা কার্বন হচ্ছে, মাঝের দুইটা কার্বন হচ্ছে আমাদের কাইরাল কার্বন। তাহলে এর আলোক সমাণু কয়টা হবে? তাহলে আলটিমেটলি এর আলোক সমান হবে 2⁻², মানে 4টা। তার মানে এই যৌগের আমরা 4টা ত্রিমাত্রিক গঠন দেখতে পাবো। তাহলে 4টা যদি ত্রিমাত্রিক গঠন আমরা দেখি তাহলে কেমন হতে পারে একটু খেয়াল করো তো। আমাদের এই যে OH এবং Cl ডানে ছিল, এই দুটো আমরা এখন কি করতে পারি? বামে দিতে পারি, দিলে একটা সমাণু আমরা পাবো। একটু দেখি আমরা। এই একটা সমাণু আমরা পেতে পারি। আর দুটা কেমন হতে পারে? আমি OH-টাকে ফিক্সড রাখলাম, ঠিক রাখলাম, Cl-টাকে শুধু চেঞ্জ করে দিতে পারি আমি। তার মানে আমরা এরকম আরেকটা সমাণু পেতে পারি। এই একটা সমাণু হতে পারে। আরেকটা সমাণু আমাদের কেমন হতে পারে? আরেকটা সমাণু আমাদের Cl-টাকে আমরা ডানে রাখলাম, OH-টাকে জাস্ট চেঞ্জ করে দিলাম। ওকে, এবার একটু খেয়াল করো তোমরা। এই যে যৌগটা নিয়েছিলাম আমরা, এই যৌগের আমরা 4টা ত্রিমাত্রিক গঠন পেয়েছি। আচ্ছা, এই দুইটা, এটা আমরা একটু নাম্বার দিই, এটা 1 নাম্বার,
এইটা আমাদের 2 নাম্বার সমাণু, এইটা আমাদের 3 নাম্বার সমাণু, এইটা হলো আমাদের 4 নাম্বার সমাণু। আমরা একটু নাম্বারিং করলাম। এইবার তোমরা আমাকে বলবা 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা সমাণু কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে? এই যে তোমরা চিন্তা করে দেখো, একটু উল্টায় দাও, দেখো এইচ এর উপর এইচ এর উপর ওএইচ পড়ে যাবে, বা এটা তুলে নিয়ে এসে রাখতে পারবো না আমরা। এই যে একটা আলোক সক্রিয় যৌগের যতগুলো আলোক সমাণু হবে তাদের মধ্যে যে আলোক সমাণুগুলো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে তারা হচ্ছে পরস্পরের এনানসিওমার। তাদেরকে কি বললাম আমরা? পরস্পরের যে আলোক সমাণুগুলো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে তারা হচ্ছে এনানসিওমার। আর যারা দর্পণ প্রতিবিম্ব হবে না তারা হচ্ছে ডায়াস্টেরিওমার। শব্দ দুটা ক্লিয়ার? একটা হলো এনানসিওমার আর একটা হলো ডায়াস্টেরিওমার। যে একটা আলোক সক্রিয় যৌগের যতগুলো আলোক সমাণু থাকবে তার মধ্যে যে সমাণুগুলো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে তাদেরকে আমরা বলবো এনানসিওমার, আর যাদের দর্পণ প্রতিবিম্ব হবে না তাদেরকে বলবো আমরা কি ভাবে বলো তো? ডায়াস্টেরিওমার। আচ্ছা 2 নাম্বার আর 3 নাম্বার তাহলে একটু বলো তো তোমরা, এরা এনানসিওমার নাকি ডায়াস্টেরিওমার? একটু তোমরা দেখো তো দর্পণ প্রতিবিম্ব হয় কিনা। উল্টাই দিলে ওএইচটা গিয়ে ওএইচ এর উপর পড়বে, কিন্তু এইচ গিয়ে পড়বে কিন্তু সিএল এর উপর। তার মানে এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়। তার মানে আমার 2 নাম্বার এবং 3 নাম্বার সমাণু দুটা পরস্পরের ডায়াস্টেরিওমার। আচ্ছা 3 এবং 4 নাম্বারটা একটু দেখি তো আমরা। 3 এবং 4 নাম্বারটা, 3 এবং 4 নাম্বার বলো তো এরা কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে? একটু দেখো তোমরা, হবে কি? উল্টায় যদি দিই আমরা তাহলে এইচ গিয়ে এইচ এর উপর, সিএল গিয়ে পড়বে সিএল এর উপর। তার মানে অবশ্যই এরাও কিন্তু পরস্পরের এনানসিওমার। তোমরা কি ব্যাপারটা ক্লিয়ার এখন যে ডায়াস্টেরিওমার কি এবং এনানসিওমার জিনিসটা কি? যে একটা আলোক সক্রিয় যৌগের যতগুলো আলোক সমাণু থাকবে তাদের মধ্যে যেগুলো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে তারা হচ্ছে এনানসিওমার, আর যারা দর্পণ প্রতিবিম্ব হবে না তারা হচ্ছে ডায়াস্টেরিওমার। তোমরা কি আরেকটা ব্যাপার এখানে লক্ষ্য করেছো? যদি আমাদের কোনো আলোক সক্রিয় যৌগে একটা কাইরাল কার্বন থাকে তাহলে তাদের আলোক সমাণু কয়টা হবে? 2টা। এটা কিন্তু অবশ্যই পরস্পরের এনানসিওমারই হবে। আর 2 এর বেশি থাকলে তার মানে ডায়াস্টেরিওমার কখন হবে? যদি আমাদের কাইরাল কার্বন সংখ্যা 2 এর বেশি থাকে তখন কিন্তু ডায়াস্টেরিওমার সম্ভব, অন্যথায় ডায়াস্টেরিওমার কিন্তু আসলে সম্ভব না। তাহলে কি দেখলাম আমরা? যে আমরা এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখলাম, যে কোনো যৌগে যদি একটা কাইরাল কার্বন থাকে তাহলে সে আলোক সমাণুতার যতগুলো শর্ত আছে সবগুলো সে ফিল আপ করবে, এবং যদি একটা কাইরাল কার্বন থাকে তাহলে তার আলোক সমাণুর সংখ্যা হবে 2টা, এবং অবশ্যই তারা পরস্পরের এনানসিওমার। কিন্তু 2 এর বেশি যদি কার্বন থাকে কাইরাল কার্বন তাহলে সেক্ষেত্রে ডায়াস্টেরিওমারগুলো সম্ভব। তাহলে আমাদের মাথায় রাখতে হবে একটা আলোক সক্রিয় যৌগের যতগুলো সমাণু থাকবে তার মানে কি যেগুলো দর্পণ প্রতিবিম্ব তারাই শুধুমাত্র এনানসিওমার। তার মানে সকল এনানসিওমারই কিন্তু আলোক সক্রিয়, কিন্তু সকল আলোক সক্রিয় সমাণুগুলো পরস্পরের এনানসিওমার হবে না। এই বিষয়গুলো খেয়াল রাখবা তোমরা। তাহলে এখন তোমরা আমাকে একটু বলবা কি যে এই দুটা যৌগ তোমরা বললা যে এরা হচ্ছে পরস্পরের এনানসিওমার, অর্থাৎ এক সমতুল্য আলোকে এ যত কোণে ডানে ঘুরাবে এ কিন্তু কি করবে বলতো? তত কোণেই বামে ঘুরাবে। তাহলে এই দুটার মিশ্রণ এক সমতুল্য আলোকে কোন দিকে আবর্তন করবে? এরা আলোক নিষ্ক্রিয় হবে, অর্থাৎ একজন আরেকজনের ঘূর্ণন ক্রিয়াকে বিনষ্ট করে দিবে। এই ধরনের মিশ্রণকেই বলে থাকি আমরা রেসিমিক মিশ্রণ। অর্থাৎ রেসিমিক মিশ্রণ হলো দুটা এনানসিওমারের মিশ্রণ। কেন দুটো এনানসিওমারের মিশ্রণ? কারণ এনানসিওমার বলতে আমরা বুঝি বা এনানসিওমারগুলো ধর্ম হলো যে এদের ঘূর্ণনের দিক হবে বিপরীত কিন্তু কোণের মান হবে একই, মানে একই কোণে বিপরীত দিকে আবর্তন করবে। আর ডায়াস্টেরিওমারগুলো একই দিকেও আবর্তন করতে পারে আবার বিপরীত দিকেও আবর্তন করতে পারে, কিন্তু কোণের মান অবশ্যই কি হবে বলো দেখি? ভিন্ন হবে। তাহলে এনানসিওমার এবং ডায়াস্টেরিওমারের মধ্যে মূল বেসিক পার্থক্যটা বোঝা গেছে। এনানসিওমারগুলো এক সমতুল্য আলোকে একই কোণে ঘুরাবে, তবে ঘোরার দিক হবে বিপরীত। আর ডায়াস্টেরিওমার যারা তারা এক সমতুল্য আলোকে এক দিকেও ঘুরাতে পারে আবার বিপরীত দিকে ঘুরাতে পারে, তবে অবশ্যই কোণের মানটা কি হবে বলতো? ভিন্ন হবে। আর আমাদের রেসিমিক মিশ্রণটা হলো আসলে দুইটা এনানসিওমারের মিশ্রণ। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আমরা আরেকটা চমৎকার জিনিস একটু দেখে নিই। এখানে তোমাদের খুব পরিচিত একটা যৌগ আমরা এখন লিখব। একটু বলো তো আমরা এটা কিসের সংকেত লিখেছি? এইটা হচ্ছে একটা টার্টারিক অ্যাসিডের সংকেত, যেটা আমরা তেঁতুলে পাই বা আঙ্গুরের মধ্যেও পাই।
এখানে কয়টা কাইরাল কার্বন আছে? স্বাভাবিক, আমরা বুঝতে পারছি এই কার্বন আর এই কার্বন তো অবশ্যই কাইরাল না, এখানে কাইরাল কার্বন হচ্ছে দুইটা। তাহলে আলটিমেটলি তোমার মনে হওয়ার কথা যে এখানে তাহলে স্টেরিও সমাণু বা আলোক সমাণুর সংখ্যা হবে 4টা, কিন্তু এখানে আলোক সমাণুর সংখ্যা 4টা হবে না। আমি যে গঠনটা এখানে লিখেছি, এখানে টার্টারিক অ্যাসিডের, এই গঠনটা কিন্তু আলোক নিষ্ক্রিয়। বলবা কেমনে? সেটা আমি বলছি। তার মানে একটা ব্যাপার তো তোমরা বুঝতে পারলা যে কাইরাল কার্বন থাকলেই কিন্তু যৌগটা আলোক সক্রিয় হবে এমন কোনো কথা নাই। আলোক নিষ্ক্রিয় কেন দেখো একটু। এই যৌগের কিন্তু প্রতিসাম্য তল বিদ্যমান, অর্থাৎ আমি যদি এটার মাঝ বরাবর একটা তল বিবেচনা করি তাহলে দুটো একই অংশে বিভক্ত হয়ে যায়। আমি আরো যদি ফ্রেশ করে বলতে চাই যে কোনো যৌগে 2-এর বেশি যদি কাইরাল কার্বন থাকে এবং অবশ্যই সেটা জোড় সংখ্যক এবং কাইরাল কার্বনগুলো যদি একই রকম হয় তাহলে তার মাঝ বরাবর আমরা দুটো তল বিবেচনা করতে পারি। খেয়াল করে দেখো এখানে 2টা কাইরাল কার্বন আছে, 2টা কাইরাল কার্বন কিন্তু একই রকম, দেখো এর সাথে যা যা আছে এর সাথে তাই আছে, তখন এর ক্যারেক্টার কিছুটা ওই রেসিমিক মিশ্রণের মতো হয়ে যায়, অর্থাৎ এর এক অংশ আরেক অংশের ঘূর্ণন ক্রিয়াটাকে বিনষ্ট করে দেয়। একটু খেয়াল করো তোমরা, আমরা CRN সূত্র যদি অ্যাপ্লাই করে দেখি, এখানে সি মানে বুঝতে পারছো কার্বনযুক্ত কার্যকরী মূলক, আর মানে অ্যালকাইল বা হাইড্রোজেন, এখানে অ্যালকাইল নাই, তার মানে হাইড্রোজেনটাই হচ্ছে আমার আর এনটা হচ্ছে কার্বনবিহীন যে কোনো মূলক, এইটা হলো এন। তাহলে CRN, আমার হাতটা কোন দিকে ঘুরছে? ঘড়ি কাটা বিপরীতে ঘুরছে, তার মানে এই অংশটুকু হচ্ছে এক সমতুল্য আলোকে তারা কোন দিকে আবর্তন করে বলতো? ঘড়ি কাটা বিপরীতে যেহেতু ঘুরছে তার মানে এটা ডি। আর এই অংশটা খেয়াল করো তো, এটা নিশ্চয় আমাদের সি, এইটা হলো আমাদের আর, এইটা হলো এন। বলতো এক সমতা আলোকে তারা কোন দিকে আবর্তন করছে? ঘড়ি কাটার দিকে আবর্তন করছে, মানে এটা এক সমতা আলোকে কি বাম দিকে আবর্তন করছে। তার মানে কি এক অংশ যদি এক সমতল আলোকে ডানে আবর্তন করে আর এক অংশ এক সমতল আলোকে বামে আবর্তন করছে, যেহেতু দুটা সেম দেখতে সেম, অতএব তাদের কোণের মানটাও কি হবে ভাই বলতো? একই হবে, শুধু দিকটা হচ্ছে কোন দিকে? বিপরীত দিকে। এই জন্য এই যৌগগুলো, অর্থাৎ যদি কোনো যৌগে তুমি দেখো, কোনো যৌগে তুমি যদি দেখতে পাও যে একই রকম 2-এর বেশি কাইরাল কার্বন আছে, অবশ্যই সেটা জোড় সংখ্যক, আবারও বলছি, তাহলে ওই যৌগটাতে আমরা একটা প্রতিসাম্য তল পাবো, অর্থাৎ মাঝ বরাবর আমরা একটা তলে, অর্থাৎ খেয়াল করে দেখো এখানে যদি মিরর দিই আমরা, তাহলে এই অংশটাকে কিন্তু আমরা এই অংশের মতো দেখবো, আবার এই অংশটাকে কি করবো বলতো? এই অংশের মতো দেখবো। ফলে এই যৌগগুলো পরস্পরের ঘূর্ণন ক্রিয়াকে বিনষ্ট করে দেয়। এই কারণেই এই যৌগগুলোকে বলি আমরা, এই ধরনের যৌগগুলোকে বলি আমরা মেসো যৌগ বা মেসো কম্পাউন্ড। তাহলে এর আলোক সমাণু কি হবে না? হ্যাঁ হবে, কারণ এটার যে 4টা সমাণু হতো তার মধ্যে একটা সমাণু হবে না। কেন হবে না? কারণ এই যে দুটা ওই যদি আমরা আবার এই দিকে দিই বা এইটা যদি দুটা যদি আবার এই দিকে দিই তাহলে সেম ঘটনাই ঘটবে, কিন্তু একটা আরেকটার ঘূর্ণন ক্রিয়াকে কি করে দিবে? বিনষ্ট করে দিবে। তাই এর মোট সমাণু যদি আমরা বলে থাকি 3টা পাবো। কি কি দেখো একটু, এইটা নিজে একটা, আমরা এই কার্বনটাকে স্থির রাখলাম, ওইসটাকে, এই যে দেখো, তার মানে এইটা তো আলোক নিষ্ক্রিয়, আর এই দুইটা সমাণু হচ্ছে আলোক সক্রিয়, একটা ডি সমাণু, একটা হলো এল সমাণু। এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো একটু খেয়াল করো, কোন যৌগে যদি তুমি দেখো 2 বা তার চেয়ে বেশি, এবং আমি আবারও বলছি যেটা দেখতে বলছি সেটা জোড় সংখ্যক, তার চেয়ে বেশি যদি, কারণ জোড় সংখ্যক না হলে তুমি সমান ভাগে ভাগ করতে পারবা না, সহজ কথা এটা, তার চেয়ে বেশি জোড় সংখ্যক কোনো কাইরাল কার্বন যদি থাকে এবং কাইরাল কার্বন যদি একই রকম হয়, তাহলে সেক্ষেত্রে কয়টা আলোক সমাণু হবে সেটা দেখো তোমরা। তখন আমাদের আলোক সমাণুর সংখ্যাটা হবে 2 টু দি পাওয়ার n-1। কি বললাম আমরা? 2 টু দি পাওয়ার n-1। আর মেসো কম্পাউন্ড সম্ভাব্য আলোক সমাণু হবে 2 টু দি পাওয়ার n-1। আর মেসো কম্পাউন্ডের সংখ্যা হবে আমাদের 2 ইন্টু n-2/2। তাহলে একটু খেয়াল করো তো তোমরা, একটু আগে যে যৌগটা আমরা দেখলাম এখানে কাইরাল কার্বন কয়টা, মানে n এর মান কত? 2। তাহলে n এর মান যদি এখানে 2 হয় তাহলে 2 বিয়োগ, তার মানে কত হচ্ছে দেখো তো? 2 বিয়োগ 1 ইজিক্যাল টু কত হচ্ছে এখানে? 2। তার মানে ওই যৌগের আমার আলোক সমাণু সংখ্যা হবে 2টা। আর মেসো কম্পাউন্ড তাহলে কয়টা হচ্ছে? তাহলে n এর মান আমার 2,
তাহলে 2 × 2 - 2/2 কত হচ্ছে 2 to the power 0 = 1। তার মানে যদি কোনো যৌগে 2 বা তার চেয়ে বেশি একই রকম কাইরাল কার্বন থাকে তাহলে মাথায় রাখবা তাদের আলোক সমাণু সংখ্যার সূত্র হলো 2 × n - 1। এনটা হলো কাইরাল কার্বন সংখ্যা, বসালে যেটা আসবে সেটা হবে তার আলোক সমাণু সংখ্যা, আর 2 × n - 2/2 অর্থাৎ এনটা হচ্ছে এখানে কাইরাল কার্বন সংখ্যা, বসালে যেটা আসবে সেটা হবে তার মেসো কম্পাউন্ড সংখ্যা, মানে আলোক নিষ্ক্রিয় সমাণু হতে পারে ওই কয়টা। ক্লিয়ার ব্যাপারটা এখন? তো আমরা প্রায় আলোক সমানুতার একদম শেষের দিকে চলে এসেছি। এখন আমরা বেশ কিছু এক্সক্লুসিভ জিনিসটা একটু কথা বলি। সেটা হচ্ছে তোমাদের যদি খেয়াল করবা তোমরা যে তোমাদের কোনো একটা প্রশ্নে যদি কোনো যৌগের গাঠনিক সংকেত দেওয়া থাকে এবং দিয়ে যদি তোমাদেরকে বলা হয় এর কয় ধরনের বা কী ধরনের বা কী সমানুতা প্রদর্শন করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আর গাঠনিক সমানুতা নিয়ে চিন্তা করবা না, কারণ যৌগের যদি গঠন দেওয়া থাকে তখন ওইটার গাঠনিক সমানুতার মধ্যে পড়ে না তখন, কারণ আমাদের গঠন তো দেওয়াই আছে যৌগটা, তুমি তো গঠন চেঞ্জ করতে পারবে না, প্রশ্ন তোমার গঠন দিয়ে দিয়েছে, তখন সেটা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে কিন্তু স্টেরিও সমাণু নিয়ে, যে সেটা স্টেরিও সমানুতা প্রদর্শন করতে পারে। এইটা একটা ইম্পর্টেন্ট কথা। আরেকটা বিষয় হলো এই যে আমরা এতক্ষণ ধরে বললাম এক সমতুলীয় আলোকে এত কোণে যদি ডান দিকে ঘুরাই তাহলে ডানাবর্তী, বাম দিকে ঘুরাই তাহলে বামাবর্তী, এই যে কোণের মানগুলো মানে এক সমতুল্য আলোকে কোন একটা যৌগে কত কোণে কোন দিকে আবর্তন করবে, এটা কি একদম ফিক্সড মান নাকি মানটা আসলে আপেক্ষিক? এই মানগুলো কিন্তু আসলে ফিক্সড না, এটা আপেক্ষিক। এইটা কোন একটা যৌগের দ্রবণ এক সমতুল্য আলোকে কোন দিকে কত কোণে ঘুরাবে অর্থাৎ তার আবর্তন কোণের মানটা কিন্তু বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো কি একটু আমরা খেয়াল করবো এখন। এই যে একটু দেখো তোমরা, একটা হলো দ্রবণের ঘনত্ব। স্বাভাবিক আমার দ্রবণের ঘনত্ব যদি বেশি হয়ে যায় তাহলে সেখানে বেশি মলিকুল থাকবে, অবশ্যই এক সমতুল্য আলোকে কম পরিমাণ বা বেশি পরিমাণ থাকলে তারা নিশ্চয় একই পরিমাণে একই কোণে আবর্তন করবে না, এই জন্য দ্রবণের ঘনত্বের উপর নির্ভর করে। আর ঘনত্বের উপর যদি নির্ভর করে তাহলে আলটিমেটলি সেখানে তাপমাত্রা চলে আসে। আমরা খুব ভালো করে জানি যে ঘনত্ব কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে, তার মানে সে তাপমাত্রার উপরে নির্ভর করবে। আর কার উপর নির্ভর করবে? নমুনা নলের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে পোলার মিটার যে নলটা আমরা ব্যবহার করলাম অবশ্যই এই নলের দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, কারণ যদি নলের দৈর্ঘ্য আমার বেশি হয় তাহলে আমি বেশি পরিমাণ, ঘনত্ব একই থাকলো কিন্তু পরিমাণ তো বেশি হয়ে গেল, তাহলে বেশি মলিকুল যদি সেখানে থাকে তাহলে আবর্তন কোণের মানও তো আলটিমেটলি কী হবে বলো দেখি, চেঞ্জ হয়ে যাবে। তাহলে অবশ্যই এই পোলারোমিটার যে নলটা আছে সেই নলের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। আর কার উপর নির্ভর করে একটু খেয়াল করো, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আমরা যে আলোটা ব্যবহার করছি কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা ব্যবহার করছি, আমরা যেমন ল্যাবরেটরিতে সোডিয়াম ল্যাম্প ব্যবহার করি এবং সেখান থেকে যে আলোটা নির্গত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য হলো 589.3 ন্যানোমিটার। তো আমি তরঙ্গ দৈর্ঘ্যটা যদি চেঞ্জ করি তাহলে আলটিমেটলি আমার কোণের মানও কী হবে বলো দেখি, চেঞ্জ হয়ে যাবে। তাহলে অবশ্যই বিষয়টা তোমরা খেয়াল করবা যে কোন একটা আলোক সক্রিয় যৌগের এক সমতুল্য আলোর আবর্তন কোণের মান এই চারটা বিষয়ের উপর নির্ভর করে: দ্রবণের ঘনত্ব, তাপমাত্রা, নমুনা নলের দৈর্ঘ্য এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসবে, তাহলে আমরা যে মানগুলো পড়ি, এই যে ল্যাকটিক অ্যাসিডের মান বললাম আমরা 2.24 ডিগ্রি, বা আমরা জানি যে সুক্রোজের আপেক্ষিক আবর্তন কোণের মান হচ্ছে 66.5 ডিগ্রি, গ্লুকোজের হচ্ছে 52.7 ডিগ্রি। তাহলে এই মানগুলো আমরা আসলে কোথায় থেকে নিয়ে আসি, তাহলে মানে কার সাপেক্ষে কত ধরে? খেয়াল করবা আমাদের বইগুলোতে বা আমাদের যে মানগুলো আমরা সাধারণত জানি সেগুলো হলো, আমরা দ্রবণের যে ঘনত্বটা আসলে ব্যবহার করি সেইটা হলো 1 গ্রাম পার সিসি। সিসি মান হচ্ছে সেন্টিমিটার কিউব, আর 1 সেন্টিমিটার কিউব ইজিক্যাল টু 1 ml। অর্থাৎ আমরা যে কোণের মানগুলো সাধারণত বের করি বা আমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো বের করা হয় দ্রবণের ঘনত্বটা 1 গ্রাম পার সিসি ব্যবহার করে। এরপর তাপমাত্রা সাধারণত 20 ডিগ্রি বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানগুলো বের করা থাকে। আর একটা নমুনা নলের দৈর্ঘ্য, আমার এই নমুনা নলের দৈর্ঘ্যটা আমরা সাধারণত ব্যবহার করি 1 ডেসিমিটার। আর আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা ব্যবহার করি বলে দিলাম সোডিয়াম ল্যাম্প যেটা ব্যবহার করি সেটার, এবং তার মান হচ্ছে 589.3 ন্যানোমিটার। এই কারণে যদি কোনো আলোক সক্রিয় যৌগের আবর্তন কোণের মান কথাটা বলা থাকে তোমরা খেয়াল করে দেখবা সেখানে লেখা থাকে আপেক্ষিক আবর্তন কোণ।
আপেক্ষিক কথাটা দেওয়া থাকে, কারণ এইগুলো সাপেক্ষে আসলে আমাদের এই মানগুলো বের করা। এবং কিভাবে লেখা থাকে একটু খেয়াল করবা তোমরা, আমরা সাথে এইভাবে লিখি। এই যে দেখো, আলফা হলো কোণের মান, উপরে আমরা টি ডিগ্রি সেলসিয়াস লিখেছি, নিচে ডি হচ্ছে অর্থাৎ ওই যে আলোর একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোর সাপেক্ষে এই মানটা হচ্ছে 66.5 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি বলি এখন যে শুক্রজের আপেক্ষিক আবর্তন কোণের মান 66.5 ডিগ্রি, এটা বলতে আমরা আসলে কি বুঝি? এইটা বলতে আমরা বুঝি আমরা যে পোলার মিটারটা ব্যবহার করেছি সেই পোলার মিটারের নলের দৈর্ঘ্য ছিল 1 ডেসিমিটার, এবং সেখানে আমরা যে শুক্রজটা ব্যবহার করেছিলাম তার ঘনত্ব ছিল 1 গ্রাম পার সিসি, এবং আমার তাপমাত্রাটা ছিল ওখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং আমরা যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা ব্যবহার করেছি, আমরা যদি সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করি 589.3 ন্যানোমিটার, অর্থাৎ 589.3 ন্যানোমিটার সোডিয়াম আলো যে আমরা অ্যাপ্লাই করি, এক সমতুল্য সোডিয়াম আলো যদি অ্যাপ্লাই করি, তাহলে 1 গ্রাম পার সিসি ঘনত্বের 1 ডেসিমিটার নলের দৈর্ঘ্যে আমার এই শুক্রজটা ওই 1 সমতুল্য আলোকে 66.5 ডিগ্রি কোণে, আমি যদি প্লাস চিহ্ন দিয়েছি তার মানে ডান দিকে আবর্তন করে। কি ব্যাপারটা কি তোমরা এখন ক্লিয়ার? যে আমরা যে আবর্তন কোণের মান বের করি আসলে সেগুলো কিন্তু আপেক্ষিক মান। কার সাপেক্ষে দেখলা তোমরা? আমরা এখন একটা চমৎকার প্রবলেম দেখব। তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে, যদিও C6H22O11 এইটা যে কোনো মোটামুটি ল্যাকটোজ, সুক্রোজ, মল্টোজ যে কোনো যৌগেরই আণবিক সংকেত এটা হয়, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যৌগটা আর্দ্র বিশ্লেষিত হয়ে একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ তৈরি করেছে, তার মানে আমার এটা হলো সুক্রোজ। এবং আমরা মুক্ত অবস্থায় যে সুক্রোজটা আসলে পাই সেটা আলোক সক্রিয় এবং ডানাবর্তী, এবং এইটার আপেক্ষিক আবর্তন কোণের মান হচ্ছে 66.5 ডিগ্রি। যেহেতু এটা ডানাবর্তী, এবং তোমরা নিশ্চয়ই আগে অলরেডি শিখে এসছো যে ডান ঘূর্ণি যে আলোক সক্রিয় যৌগগুলো ডানাবর্তী যেগুলো, সেগুলোকে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেখাই। এবং এই যৌগটা আর্দ্র বিশ্লেষিত হয়ে একটা গ্লুকোজ একটা হলো ফ্রুক্টোজ। অবশ্য আণবিক সংকেত দেখে একটু বোঝা কঠিন, কারণ গ্লুকোজ হলো অ্যালডিহাইড, ফ্রুক্টোজ হলো কিটন, এদের গাঠনিক সংকেতগুলো ভিন্ন। এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা কিন্তু পরস্পরের কার্যকরী মূলক সমান, কারণ গ্লুকোজটা হলো অ্যালডিহাইড, ফ্রুক্টোজটা হলো কি কিটন, এদের কার্যকরী মূলকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যাক, ওইদিকে আমরা এখন না যাই। এই যেটা যদি গ্লুকোজ হয়, গ্লুকোজ হচ্ছে আমরা মুক্ত অবস্থায় যে গ্লুকোজগুলো আসলে পাই সেটা কিন্তু ডান ঘূর্ণি মানে প্লাস, এবং আপেক্ষিক আবর্তন কোণের মান হচ্ছে 52.7 ডিগ্রি। আর এটা যদি ফ্রুক্টোজ হয়, আমরা সাধারণ যদি ফ্রুক্টোজগুলো পাই সেটা বাম ঘূর্ণি, এবং তার আপেক্ষিক আবর্তন কোণের মান হচ্ছে 92.4 ডিগ্রি। আমরা মাইনাস চিহ্ন দিয়েছে, এটা বাম ঘূর্ণি এই কারণে। এখন তোমরা আমাকে একটু বলো তো, আমি সমপরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যদি মিশ্রিত করি তাহলে এক সমতুল্য আলোকে তারা কোন দিকে আবর্তন করবে? অর্থাৎ তারা ডান ঘূর্ণি হবে না বাম ঘূর্ণি হবে, মানে তারা ডানাবর্তী নাকি বামাবর্তী হবে? আমি সমপরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যদি মিশ্রিত করি, অবশ্যই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এরা বামাবর্তী হবে, কারণ ডান দিকে সে আবর্তন করে 52.7 ডিগ্রি আর বাম দিকে আবর্তন করে 92.4 ডিগ্রি। আলটিমেটলি এই মানটাই তো বড়, এটা যোগ করলে আমরা যোগফলটা নেগেটিভ আসবে, তার মানে এক সমতুল্য আলোকে তারা বাম দিকে আবর্তন করবে, অর্থাৎ বামাবর্তী। এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে একটা কোশ্চেন দিয়েছিল যে সমপরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণটা কি বর্তী? অবশ্যই তারা হচ্ছে বামাবর্তী। এখন তোমরা খেয়াল করো, আমাদের এই সুক্রোজের দ্রবণটা হলো ডানাবর্তী, আর সুক্রোজ দ্রবণে দ্রবীভূত হয়ে এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিন্তু তৈরি করে, অথচ সুক্রোজের দ্রবণটা কিন্তু ডান ঘূর্ণি। আর আমি যদি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আলাদা করে সমপরিমাণ মিশ্রিত করে প্র্যাকটিক্যাল করে দেখি, তাহলে আমরা দেখবো সেটা বামাবর্তী। কি ব্যাপারটা খেয়াল করছো কি তোমরা? যে সুক্রোজের দ্রবণ ছিল ডানাবর্তী, সুক্রোজের দ্রবণ তৈরি করলে সেটা গ্লুকোজ আর ফ্রুক্টোজ হয়ে যায়, অথচ ওই অবস্থায় সে ডানাবর্তী। আর আমি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যদি আলাদা করে সমপরিমাণ মিশ্রিত করে প্র্যাকটিক্যাল করি, সেটা হয়ে যায় বামাবর্তী। তাহলে সুক্রোজ ছিল, তার দ্রবণটা ছিল ডানাবর্তী, আর আলাদা করে মিশ্রণ তৈরি করলে সেই মিশ্রণটা হচ্ছে বামাবর্তী। কি পুরা বিপরীত হয়ে গেল না? বিপরীতকে আমরা কি বলি? ইনভার্স। সেই ইনভার্স থেকে এসছে ইনভার্ট। এই জন্যই শব্দটা তোমরা প্রায় দেখবা ইনভার্ট চিনি। আমরা এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমপরিমাণ মিশ্রণকে কিন্তু বলে থাকি ইনভার্ট চিনি, কারণ আমার আগের চিনিটার দ্রবণ ছিল কি? ডান ঘূর্ণি, অথচ ওই দ্রবণ যেটা সেটাই যদি আমি আলাদা করে গ্লুকোজ আর ফ্রুক্টোজের সমপরিমাণ মিশ্রিত করে প্র্যাকটিক্যাল করি, সেটা হয়ে যায় বাম ঘূর্ণি, পুরা বিপরীত হয়ে যায়, বিপরীত চিনি। এটাকে আমরা বলে থাকি ইনভার্ট চিনি। এই মোটামুটি আমরা
আমাদের কিন্তু সমানতা টপিকসটা মোটামুটি শেষ। আমরা এখানে চেষ্টা করেছি তোমার ভিডিও ক্লাসে জিনিসগুলো দিতে। আসলে তোমরা যারা এখানে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তোমরা নেক্সট ক্লাস যখন শুরু হবে তোমরা কিন্তু ক্লাসগুলো আবার পেয়ে যাবা ক্লাসে, তখন তোমরা আরো আদার্স জিনিস জানতে পারবা, জিজ্ঞেস করবা। ওকে, আর তারপরে কোনো প্রবলেম যদি তোমাদের থাকে তোমরা আমাদেরকে কমেন্টে জানাবা, নেক্সট ভিডিওতে সেগুলো আমরা আবার তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।